আমি জানতাম না এই অদ্ভুত মায়া কোন মোহনায় গিয়ে থামবে। চারপাশের মানুষজন বলে মা আর সন্তানের বন্ধন নাকি এই পৃথিবীর সবচেয়ে পবিত্র, সবচেয়ে চেনা এক সমীকরণ। কিন্তু আমার এই চার দেয়ালের ভেতরে যে এক আশ্চর্য টান প্রতিদিন আমাদের দুজনকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখছে, তাকে কি শুধুই মাতৃত্বের সংজ্ঞায় আটকে রাখা যায়, নাকি এর গভীরে লুকিয়ে আছে অন্য কোনো অমোঘ সত্য, যা সমাজ স্বীকৃত যে কোনো সম্পর্কের চেয়েও অনেক বেশি তীব্র। আমার নাম সুলতানা, আর আমার পুরো অস্তিত্ব, আমার দিনরাতের প্রতিটি স্পন্দন থমকে আছে আমার একমাত্র ছেলে সাগরকে কেন্দ্র করে। সাগর এখন আর সেই অদ্ভুত শিশুটি নেই। সময়ের নিয়মে ওর কাঁধ চওড়া হয়েছে, গলার স্বরে এসেছে এক গম্ভীর পুরুষালী মাদকতা। কিন্তু আমার অবচেতন মন আজও ওকে সেই ছোট্ট সাগর হিসেবেই দেখে, যে আমার আঁচলের খুঁটমুট হয়ে পুড়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ত। শহরের কোলাহল আর কৃত্রিমতা থেকে বেশ কিছুটা দূরে সবুজে ঘেরা এক নির্জন প্রান্তে আমাদের এই ছোট্ট আশিয়ানা। এই নিভৃত বাসস্থানে আমরা কেবল দুটি প্রাণী, একে অপরের ছায়া হয়ে বেঁচে আছি। সাগরের বাবা যখন এই পৃথিবীর মায়া ত্যাগ করেন, সাগর তখন একেবারে অবুঝ। জীবনের ভালোমন্দ বোঝার বয়সও ওর হয়নি। সেই কঠিন সময় থেকে আমি ওর জন্য একাধারে মা, আবার আমিই কঠোর বাবা। ওকে মানুষের মতো মানুষ করার এই দীর্ঘ সংগ্রামে নিজের যৌবন, নিজের ইচ্ছা, সমস্ত শখ আহ্লাদ আমি কবে যে হাসিমুখে বিসর্জন দিয়েছি তার হিসাব আজার কোথাও নেই। কিন্তু আজ জীবনের এই মাঝবয়সে এসে যখন আয়নার সামনে দাঁড়াই, নিজের প্রতিচ্ছবিতা বড্ড অচেনা ঠেকে। কেন জানি না আজকাল সাগরের চোখের দিকে তাকালে বুকের ভেতরটা এক অজানা তোলপড়ে কেঁপে ওঠে। এই মৃদু কম্পন কি কোনো সামাজিক ভয়ের, নাকি অন্য কোনো অপ্রকাশিত অনুভূতির? আজকাল সাগর যখন আমার দিকে তাকায়, সেই দৃষ্টির গভীরতা আমাকে স্তব্ধ করে দেয়। সেই চাহনিতে কেবল একজন সন্তানের চিরাচরিত শ্রদ্ধা বা ভালোবাসা থাকে না, সেখানে স্পষ্ট হয়ে ওঠে এক গভীর অলিখিত অধিকারবোধ। ও যখন দিন শেষে বাড়ি ফেরে, ওর প্রথম এবং প্রধান কাজ হল এই বিশাল বাড়িতে আমাকে খুঁজে বের করা। ঠোঁটে মা ডাকটা আসার আগেই ও চাতকের মতো আমার হাতের স্পর্শ খেজে। আমি যখন পরম মমতায় ওর কপালে হাত রাখি, ও এক অদ্ভুত তৃপ্তিতে চোখ দুটো বুঝে ফেলে। সেই বিশেষ মুহূর্তটায় আমাদের চারপাশের সময়টা যেন এক নিমেষে থমকে যায়। সেদিন ছিল এক শ্রাবণের অশান্ত বিকেল। বাইরের আকাশটা ঘন মেঘে কালো হয়ে আসছিল, আর জানালার ওপাশে ঝমঝম করে নামছিল অবিশ্রান্ত বৃষ্টি। সাগর যখন অফিস থেকে ফিরল, ও পুরোপুরি ভিজে একাকার। আমি দ্রুত একটা শুকনো তোয়ালে নিয়ে ওর চুলগুলো মুছে দিচ্ছিলাম। ঠিক তখনই আচকামকা ও আমার দুটো হাত নিজের শক্তি মুঠোয় বন্দি করে ফেলল। ওর হাতের তালু দুটো তখন জ্বরের মতো গরম আর ভীষণ দৃঢ়। ও অত্যন্ত শান্ত অথচ এক গম্ভীর গলায় বলে উঠল, মা, তুমি এত সুন্দর কেন? ওর এই আকস্মিক প্রশ্নে আমি ভেতর থেকে কেঁপে উঠলাম। এক মুহূর্তের জন্য যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। নিজের ভেতরের অস্বস্তিটা আড়াল করার জন্য একটা কৃত্রিম হাসির রেখা ফুটিয়ে বললাম, ধুর পাগল ছেলে, মায়ের আবার রূপ সৌন্দর্য কিসের? কিন্তু সাগর আমার চোখের ওপর থেকে ওর তীব্র দৃষ্টি সরালো না। বেশ কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থেকে ও ফিস ফিস করে বলল, সুন্দর হয় মা, এই পৃথিবীর সবচেয়ে রূপসী নারী তুমি, আমার মা। আর আমি চাই না তোমার এই স্নিগ্ধ রূপ অন্য কেউ কখনো দেখুক। ওর এই কণ্ঠস্বর, এই অসামান্য অধিকারবোধ আমাকে এক আশ্চর্য ঘোরের গোলক ধাঁধায় ফেলে দিল। সেই রাতে যখন ও নিজের ঘরে গভীর ঘুমে মগ্ন, আমি নিঃশব্দে ওর বিছানার পাশে গিয়ে বসলাম। ওর শান্ত ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আমার মনের ভেতর এক অন্তহীন প্রশ্নের ঝড় উঠল। এই ছেলেটা কি কেবলই আমার গর্ভজাত সন্তান, নাকি ও আমার জীবনের সেই দীর্ঘদিনের একাকিত্ব আর শূন্যতার হাহাকার পূরণ করতে এসেছে, যা আমি বহু বছর ধরে একাকী বয়ে বেড়াচ্ছি? সাগরের প্রতি আমার এই টান, এই ব্যাকুলতা কি শুধুই একজন জননীর স্নেহ? মাঝে মাঝে আমার মনে হয় ওকে ছাড়া আমার এই জীবনের কোনো অর্থই নেই। আমি এক মুহূর্তও নিঃশ্বাস নিতে পারবো না। ওর গায়ের চেনা সুবাস, ওর গলার প্রতিটি স্বরলিপি এখন আমার প্রতিটি ধমনীতে আমার অস্তিত্বের সাথে মিশে গেছে। পরদিন সকালের আলো ফুটতেই ডাইনিং টেবিলে সাগর আমার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়েছিল। আমি যখন পরম মমতায় ওর পাতে খাবার তুলে দিচ্ছিলাম, ও হঠাৎ বলে উঠল, মা, তুমি নিজের জীবনটাকে কেন এভাবে আমার জন্য বিলিয়ে দিলে? নিজের দিকে তো একটু তাকাতে পারো, একটু নিজের যত্ন নিতে পারো। আমি আলতো হেসে উত্তর দিলাম,
তোকে ঘিরেই তো আমার এই পৃথিবীর সব যত্ন আর মায়া সাগর। তুই ভালো থাকলেই যে আমি ভালো থাকি। আমার কথা শেষ হতে না হতেই ও আমার হাতটা টেনে নিয়ে নিজের গালে চেপে ধরল। গভীর আবেগে ও বলল, আমি চাই তুমি সারা জীবন, প্রতিটি জন্মে এভাবেই আমার পাশে থেকো। আমাদের এই নিজস্ব জগতের মাঝে যেন অন্য কোনো তৃতীয় ব্যক্তি না আসতে পারে। আমি কাউকে সহ্য করতে পারবো না। সাগরের এই চরম অধিকারবোধ আমাকে যেমন এক পরম আনন্দ দেয়, ঠিক তেমনই এক অজানা অন্ধকার আশঙ্কার অতল গহ্বরে ডুবিয়ে দেয়। এই রক্ষণশীল সমাজকে কখনো মেনে নেবে আমাদের এই অদ্ভুত আত্মিক টানকে? চারপাশের মানুষ আমাদের এই মায়াকে কি নজরে দেখবে? কিন্তু এই সব জাগতিক চিন্তা তখনই কর্পূরের মতো উবে যায় যখন সাগর আমার খুব কাছে এসে বসে। ও যখন আমাকে শক্তি করে জড়িয়ে ধরে বলে যে আমি ওর বেঁচে থাকার একমাত্র অবলম্বন, তখন মনের সব ভয় নিমেষেই মিলিয়ে যায়। ওর চওড়া বুকের ভেতরের প্রতিটি ধুকপুকানি আমি নিজের ভেতর অনুভব করতে পারি। ও যখন আমার চুলে আলতো করে হাত বুলিয়ে দেয়, তখন মনে হয় এই চরাচরের সমস্ত ঘড়ি যেন চিরতরে বন্ধ হয়ে যাক। একদিন আমার এক বাল্যবান্ধবী কথায় কথায় সাগরের বিয়ের প্রসঙ্গ তুলেছিল। পাত্রী নাকি খুব রূপবতী এবং সুশিক্ষিত। কিন্তু সেই প্রস্তাব শোনা মাত্রই আমার ভেতরের এক আদিম হিংস্রতা জেগে উঠল। আমি প্রচণ্ড রেগে গেলাম। আমার মনে হতে লাগলো কোনো এক অচেনা মেয়ে এসে আমার কোল থেকে আমার সাগরকে চিরকালের জন্য ছিনিয়ে নিয়ে যাবে। সেই রাতে আমি নিজের ঘরের দরজা বন্ধ করে বালিশে মুখ গুজে খুব কেঁদেছিলাম। সাগর যখন আমার ঘরে এলো এবং আমার চোখের কোণে জলের দাগ দেখল, ও একবারে অস্থির হয়ে উঠল। ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? কে তোমাকে কষ্ট দিয়েছে? আমাকে বলো। আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললাম, কেউ না রে বাবা, আজকামকা মনে হলো তুই যদি কোনোদিন বিয়ে করে আমাকে একা ফেলে চলে যাস। আমার কথা শেষ হওয়ার আগে সাগর আমার হাত দুটো শক্তি করে চেপে ধরল। অতীব্র স্বরে বলল, আমি কোথাও যাব না মা, তোমাকে ছাড়া একা বেঁচে থাকার কথা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না। এই নশ্বর পৃথিবীতে তুমিই আমার একমাত্র ভালোবাসার মানুষ, আমার প্রথম এবং শেষ আশ্রয়। আমি কোনোদিন বিয়ে করব না, সারা জীবন শুধু তোমার ছায়া হয়ে তোমার সাথে থাকব। সাগরের সেই রাতে সেই অটল স্বীকারোক্তি আমার মনের গভীরে এক নতুন অচেনা অনুভূতির জন্ম দিল। আমি স্পষ্ট বুঝতে পারলাম সাগরের ভেতরের ঝড়টাও ঠিক আমার মতোই। ও আমাকে কেবল একজন জন্মদাত্রী মা হিসেবেই নয়, বরং জীবনের সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের একজন মানুষ হিসেবে পাশে পেতে চায়। আমরা যেন সময়ের বিবর্তনে একে অপরের পরিপূরক হয়ে উঠেছি। আমাদের এই পবিত্র মায়ার প্রাচীরের মাঝে অন্য কোনো মানুষের প্রবেশাধিকার নেই। যখনই সাগরের ছুটির দিন থাকে, আমাদের সেই দিনগুলো কাটে এক আশ্চর্য রূপকথার মতো। ও রান্নাঘরে এসে আমাকে সাহায্য করে। আমরা একসাথে পুরনো দিনের গান শুনি, ওর ছোটবেলার দুষ্টুমির গল্প করি। ও মাঝে মাঝেই আমার জন্য টুকটুকে লাল কিংবা নীল রঙের শাড়ি কিনে আনে। ও যখন আবদার করে বলে, মা, এই শাড়িটাতে তোমাকে ঠিক রূপকথার পরীর মতো লাগছে, আমি তখন এক অদ্ভুত লজ্জায় মুখ নিচু করি। এক স্বর্গীয় ভালো লাগায় আমার পুরো মনটা ভরে ওঠে। আমাদের এই ছোট্ট নিবৃত সংসারে জাগতিক কোনো অভাব নেই। যা আছে তা হলো এক নিবিড় গভীর অনুভূতির সুনীল আকাশ। মাঝে মাঝে গভীর রাতে আমার হুট করে ঘুম ভেঙে যায়। এক অজানা আকুলতায় আমি বিছানা ছেড়ে সাগরের ঘরে গিয়ে দাঁড়াই। দেখিও অঘরে ঘুমাচ্ছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। ওর পাশে গিয়ে আলতো করে শুয়ে পড়ি। ওর গায়ের সেই চেনা মায়া ভরা উত্তাপ আমার সমস্ত অশান্ত মনকে মুহূর্তের মধ্যে শান্ত করে দেয়। ও যেন ঘুমের ঘোরেও আমার উপস্থিতি টের পায়। অবচেতনভাবেই ও আমার হাতটা খুঁজে নেয় নিজের মুঠোয়। ঘুমের ঘোরেই বিড়বিড় করে বলে, মা, আমাকে ছেড়ে কোথাও যেও না। আমি ওর কপালে আমার ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলি, আমি তো আছি রে বাবা, আমি চিরকাল তোর এই বুকের কাছেই থাকব। একদিন অলস বিকেলে আমরা আমাদের ছোট্ট বাগানের ঘাসের ওপর বসেছিলাম। সাগর আমার কোলে মাথা রেখে শুয়েছিল, আর ওর চোখ দুটো ছিল নীল আকাশের দিকে। ও হঠাৎ জিজ্ঞেস করল, মা, ভালোবাসা আসলে কি? আমি ওর চুলে বিলি কেটে দিতে দিতে বললাম, ভালোবাসা মানে হলো দুটি আত্মার এমন এক অদৃশ্য টান, যেখানে কোনো শর্ত থাকে না, কোনো চাওয়া পাওয়া থাকে না, শুধু থাকে এক অন্তহীন মায়া আর আগলে রাখার ব্যাকুলতা।
সাগর আমার কোল থেকে মাথা তুলে সরাসরি আমার চোখের দিকে তাকালো। ওর সেই চোখের দৃষ্টিতে তখন এক অদ্ভুত নেশা, মায়া খেলা করছিল। ও অত্যন্ত গম্ভীর হয়ে বলল, তাহলে আমি তোমাকে খুব ভালোবাসি মা। এই মায়ার বাঁধন আমি এই জীবনে কোনোদিন ছিঁড়তে পারব না। ওর প্রতিটি কথা আমার হৃদয়ের তীরের মতো গিয়ে বিধে। আমি মনে মনে জানতাম ও আসলে কি বোঝাতে চাইছে। আমাদের এই সম্পর্কের নাম এই সমাজ যাই দিক না কেন, এর গভীরতা পরিমাপ করার সাধ্য এই পৃথিবীর কোনো নিক্তির নেই। আমরা দুজনেই খুব ভালো করে জানি আমরা একে অপরের জন্য কতটা অনিবার্য। সাগর যখন সামান্য কাজের জন্য বাইরে যায়, আমি চাতক পাখির মতো দরজার দিকে তাকিয়ে থাকি, কখন ওর চেনা পায়ের শব্দ পাব। ও ঘরে ফিরলেই আমার মনের সব মেঘ এক নিমিষে মুছে যায়। ওর সেই চওড়া বুকে রোমে, সেই নিরাপদ আশ্রয়ে নিজেকে সঁপে দিয়ে আমার মনে হলো বাইরের এই প্রলয়, এই সামাজিক ঝড়ঝাপটা আমাদের ভেতরের এই অটুট বন্ধনে স্পর্শও করতে পারবে না। আমরা দুজন এভাবেই পৃথিবীর শেষ দিন পর্যন্ত এক অলৌকিক মায়ার বাঁধনে জড়িয়ে থাকব। সাগর যখন আমার কাছাকাছি থাকে, তখন আমার নিজেকে এই পৃথিবীর সবচেয়ে সুখী এবং সার্থক নারী বলে মনে হয়। ওর প্রতিটি ছোট ছোট যত্ন, আমার প্রতি ওর গভীর মনোযোগ আমাকে প্রতিদিন এক নতুন জীবনের স্বাদ দেয়। ও যখন কাজের ফাঁকে হঠাৎ তাকিয়ে বলে, মা, আজ তোমাকে এই নীল শাড়িটাতে বড্ড দারুণ লাগছে, তখন এক নিমিষে আমার ভেতরের সমস্ত ক্লান্তি মুছে যায়। মনে হয় আমি যেন আবার সেই 20 বছরের এক চঞ্চলা তরুণী হয়ে গেছি। ওর সেই মুগ্ধ মায়াবী চাহনি আমার জীবনের সমস্ত অতীত দুঃখ কষ্টকে এক নিমিষে ভুলিয়ে দেয়। তবুও একাকী মুহূর্তে আমার অবছাটান মনের তীব্র ভয়ের জন্ম হতো। এই রক্ষণশীল সমাজকে আমাদের কোনোদিন মেনে নেবে, নাকি আমাদের এই পবিত্র নিষ্পাপ আত্মিক মায়াকে কলঙ্কের কালিমা লেপে দেবে? আমি যখন সাগরের কাছে এই আশঙ্কার কথা তুলতাম, ও উড়িয়ে দিয়ে বলতো, সমাজ তো অনেক কথাই বলে মা, কিন্তু আমাদের মনের গহীনের খবর কি সমাজ এসে রাখে? আমরা একে অপরের মাঝে যে অপার্থিব শান্তি পাই, তাকে এই সমাজ আমাদের কোনোদিন দিতে পারবে? ওর এই যুক্তিহীন কিন্তু তীব্র আবেগময় যুক্তির কাছে আমি প্রতিবারই হেরে যেতাম। আমার সমস্ত সংশয় দূর হয়ে যেত। আমি শুধু এটাই জানতাম, সাগরই আমার একমাত্র জীবন, আমার শেষ সীমানা। এক স্নিগ্ধ সকালে আমরা দুজনে বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে আগামী দিনের কিছু সুন্দর পরিকল্পনা করছিলাম। সাগর হঠাৎ আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মা, চলো আমরা এই চেনা শহর ছেড়ে বহু দূরে কোথাও চলে যাই, এমন এক নির্জন জায়গায় যেখানে শুধু তুমি আর আমি থাকব। কোনো কোলাহল থাকবে না, কেউ আমাদের বিরক্ত করার বা প্রশ্ন তোলার সাহস পাবে না। আমি ওর চোখের দিকে তাকালাম। সেখানে কোনো সাময়িক আবেগ ছিল না, ছিল এক গভীর চিরস্থায়ী আকাঙ্ক্ষা। ও সত্যিই চেয়েছিল আমরা আমাদের মতো করে এক নিজস্ব স্বর্গ গড়ে তুলি। আমি আর অমত করতে পারলাম না। আলতো করে মাথা নেড়ে সায় দিলাম, হ্যাঁ সাগর, আমরা আমাদের নিজস্ব নিয়মেই বাঁচব। আমাদের দিনগুলো এভাবেই বসন্তের বাতাসের মতো ভালোবাসায় ভরপুর হয়ে কেটে যাচ্ছিল। সাগর যখনই অফিস থেকে ফিরত, ওর হাতে সবসময় আমার প্রিয় কোনো সুবাসিত ফুল থাকত। ও হাসি মুখে বলতো, বাড়ি ফিরে তোমার এই হাস্যোজ্জ্বল মুখটা দেখলে আমার সারা দিনের সমস্ত ক্লান্তি আর অবসাদ এক পলকে দূর হয়ে যায়। আমি পরম মমতায় ওর কপালে হাত বুলিয়ে দিতাম। এই অতি সাধারণ আটপোড়ে মুহূর্তগুলোই আমাদের দুজনের কাছে পৃথিবীর সবচেয়ে অসাধারণ আর মহামূল্যবান সম্পদ হয়ে উঠেছিল। কিন্তু শান্ত নদীতে হঠাৎ ঢেউ ওঠার মতোই একদিন এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হতে হলো আমাদের। আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয় কোনো এক অজানা কারণে হুট করে আমাদের বাড়িতে এসে হাজির হলেন। তিনি বসার ঘরে বসেই সাগরের বিয়ের জন্য আমার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে শুরু করলেন। তিনি গম্ভীর গলায় বললেন, সাগরের বয়স তো আর কম হলো না সুলতানা, এবার ওর একটা নিজের সংসার করা দরকার। সমাজ সংসারের নিয়ম তো মানতে হবে। আমি মাথা নিচু করে চুপ করে শুনছিলাম।
কিন্তু আমার ভেতরের মনটা যেন এক তীব্র যন্ত্রণায় আর ক্ষোভে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল। ঠিক তখনই সাগর বসার ঘরে ঢুকে অত্যন্ত সরাসরি আর কঠোর গলায় সেই আত্মীয়কে শুনিয়ে দিল, আমি কোনোদিন বিয়ে করব না। আমার যে সংসার তা আমার এই মায়ের সাথেই সম্পূর্ণ। আমার জীবনে অন্য কোনো নারীর প্রয়োজন নেই। সেই আত্মীয় এক পরম বিস্ময় আর স্তব্ধতা নিয়ে আমাদের দুজনের দিকে তাকিয়ে রইলেন। হয়তো আমাদের চোখের ভাষা আর এই সম্পর্কের গভীরতা ও তীব্রতা তিনি কিছুটা হলেও আঁচ করতে পেরেছিলেন। তিনি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ক্ষুব্ধ চিত্তে চলে গেলেন। তিনি চলে যাবার পর সাগর গুটি গুটি পায়ে আমার কাছে এসে বসল। ও আমার কাঁপতে থাকা হাত দুটো ধরে আশ্বস্ত করে বলল, মা, তুমি একদম চিন্তা করো না। এই পৃথিবীর কোনো শক্তি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিতে পারবে না। কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমি আর নিজের ভেতরের আবেগ ধরে রাখতে পারলাম না। ওর চওড়া বুকে মাথা রাখলাম। আমার চোখ দিয়ে তখন অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছিল। সাগর পরম মমতায় ওর আঙুল দিয়ে আমার চোখের জল মুছে দিল এবং আমার মন ভালো করার জন্য বলল, চলো মা, আজ আমরা বাইরে থেকে কোথাও ঘুরে আসি। আমরা শহরের এক কোণে বয়ে চলা শান্ত নদীর পাড়ে গেলাম। তখন গোধূলির শেষ সোনাঝরা আলো নদীর বুকে পড়ে চিকচিক করছিল। সাগর আমার কাঁধে হাত রেখে সেই গোধূলির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। ও ফিসফিস করে বলল, দেখো মা, সূর্যটা ডুবছে ঠিকই, কিন্তু কাল সকালে ও আবার নতুন তেজ নিয়ে উদয় হবে। আমাদের জীবনটাও ঠিক তেমনই। হাজারো সামাজিক বাধা বা ঝড় এলেও আমাদের ভেতরের এই ভালোবাসা প্রতিদিন নতুন করে জন্ম নেবে। আমি নদীর ওপারে দিগন্তের দিকে তাকিয়ে রইলাম। মনে হলো এক অজানা রহস্যময় ভবিষ্যৎ আমাদের ডাকছে, যেখানে হয়তো অনেক ঝড় থাকবে, কিন্তু সাগর যদি এভাবে আমার হাত ধরে থাকে, তবে আমি পৃথিবীর কোনো প্রতিকূলতাকেই ভয় পাই না। ওর মায়া, ওর তীব্র আবেগ আমাকে সমস্ত বিশ্ব জয় করার শক্তি যোগায়। সাগরের সাথে আমার এই জীবন যেন এক অমর মহাকাব্য, যার প্রতিটি পাতায় অলিখিত অক্ষরে লেখা আছে আমাদের গভীর অনুরাগের কথা। ও যখন আমার নাম ধরে ডাকে, আমার মনে হয় এই ধরনীতে আমার জন্ম নেওয়া সার্থক। ওর প্রতিটি নিঃশ্বাস আমার প্রতিটি শ্বাসের সাথে একাত্ম হয়ে মিশে গেছে। আমরা যেন একে অপরের আধ্যাত্মিক পরিপূরক। একদিন রাতে আমরা আমাদের বাড়ির খোলা ছাদে বসেছিলাম। জ্যোৎস্নার রূপলি আলোয় পুরো চারিদিক যেন এক শুভ্র চাদরে ঢাকা পড়ে গিয়েছিল। সাগর আমার কোলে মাথা রেখে শুয়েছিল এবং আকাশের সেই মায়াবী চাঁদের দিকে তাকিয়ে বলল, মা, এই জ্যোৎস্নাটা যদি সারা জীবন আমাদের ওপর এভাবেই স্থির হয়ে থাকত। আমি মৃদু হেসে ওর চুলিয়ে বিলি কেটে দিতে দিতে বললাম, জ্যোৎস্না তো ক্ষণস্থায়ী রে সাগর, প্রকৃতির নিয়মেই ও বুড়িয়ে যায়, কিন্তু মানুষের ভেতরের খাঁটি মায়া চিরস্থায়ী, তা কখনো বুড়িয়ে যায় না। ও আমার হাতটা টেনে নিয়ে নিজের বুকের ওপর চেপে রাখল। ওর হৃৎপিণ্ডের সেই তীব্র ধুকপুকানি তখন এক আশ্চর্য সুর তৈরি করছিল, যা শুধু আমার কানেই শুনতে পাচ্ছিল। সাগর মাঝে মাঝেই ছুটির দিনে রান্নাঘরে গিয়ে আমার জন্য রান্না করার চেষ্টা করত। ও হয়তো খুব একটা ভালো রান্না করতে পারত না, লবণ মশলার হিসাব ওলটপালট হয়ে যেত, কিন্তু ওর সেই আনাড়ি হাতের ভালোবাসার ছোঁয়ায় সেই সাধারণ খাবারও আমার কাছে অমৃতের চেয়েও মধুর মনে হতো। আমি যখন ওর হাতে তৈরি খাবার খেতাম, ও এক চাতক পাখির মতো তৃষ্ণার্থ চোখে আমার মুখের দিকে তাকিয়ে থাকত। অধীর আগ্রহে জিজ্ঞেস করত, মা, কেমন হয়েছে? আমি বলতাম, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাঁধুনির রান্নাও এর কাছে হার মানবে সাগর। ও তখন এক পরম তৃপ্তির হাসি হাসত। আমাদের এই ছোট জীবনটা এখন এই রকম ছোট ছোট অগণিত খুশির টুকরোতেই ভরে উঠেছে। আমরা খুব ভালো করেই জানি আমাদের এই আত্মিক সম্পর্কের কোনো আইনি বা সামাজিক স্বীকৃতি নেই। এই সমাজ এটাকে কখনোই ভালো চোখে দেখবে না, কিন্তু তাতে আমাদের কি বা আসে যায়? আমরা তো কোনো বাহ্যিক নিয়মের বাঁধনে নই। আমরা বাধা পড়েছি হৃদয়ের অমোঘ টানে। আমরা একে অপরের অস্তিত্বের সেই মূল অংশ, যা ছাড়া অন্যজন একবারে অসম্পূর্ণ। প্রতিটি দিন যাওয়ার সাথে সাথে আমাদের এই নিঃশব্দ ভালোবাসা যেন আরও বেশি গাঢ়, আরও বেশি তীব্র হয়ে উঠছিল। সাগর যখন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে, ও অন্য কোথাও যাওয়ার আগে আমার ঘরে আসে। আমার ঘুমন্ত বা সত্য জাগ্রত মুখটা এক পলক দেখেই ওর নতুন দিন শুরু করে। ও প্রায় বলে, মা, তোমার মুখের ওই এক চিল মিষ্টি হাসিটাই আমার সারাদিনের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। আমি পরম মমতায় ওর মাথায় হাত রেখে মনে মনে বলি, এই আশীর্বাদটুকু আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকে দিয়ে যেতে চাই।